আসসালামু আলাইকুম। টপ-10 টি-20 তে বাংলাদেশের এ দলের সূচনাটাও একদমই বাজে হলো। পাকিস্তান শাহিনসের কাছে তারা কিন্তু ৭৯ রানের বড় একটা মার্জিনে হেরে কিন্তু এই টুর্নামেন্টটা শুরু করলো। যেখানে ১ম এ ব্যাট করতে নেমে পাকিস্তান শাহিনস কিন্তু ২২৭ রানের একটা হিউজ টোটাল দেয় বোর্ডে। এই রান তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতায় কিন্তু ১৪৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এ দল যেখানে কিন্তু আ নাঈম শেখ আউট হয়ে যাওয়ার পরে এখানে ভালো একটা পার্টনারশিপ হয় এখানে জিশান আলম এবং সাইফ হাসানের মধ্যে। এই ২ জন পড়ে যাওয়ার পর আসলে সেভাবে কোন ব্যাটসম্যান দাঁড়াতে না পারলে বাংলাদেশ কিন্তু বড় একটা পরাজয় নিয়েই এই আ বড় একটা টুর্নামেন্ট কিন্তু এখানে সূচনা করলো। পাকিস্তান শাহিনস কিন্তু ১ম এ টপ 3 অসাধারণ ব্যাটিং করেছে। ৩ জনে কিন্তু 50 প্লাস স্কোর তুলে নিয়েছে। আ এবং তাদের ওপেনিং পার্টনারশিপ কিন্তু ১১১ রানের ছিল। আমার কাছে মনে হয় এই পার্টনারশিপই বাংলাদেশকে অনেকটা এই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। ১১১ রানের পার্টনারশিপ ছিল যেখানে কিন্তু হচ্ছে খাজা নাফায় আপনারা সকলেই চেনেন তাকে চিটাগাং কিংস এর হয়ে কিন্তু অসাধারণ খেলেছেন এবং দারুণ স্ট্রোক মেকার তিনি। তিনি ৩১ বলে ৬১ রানের প্রায় ২০০ স্ট্রাইক রেটের একটা ধামাকা ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দেন এখানে ইয়াসির খান। তিনিও কিন্তু ৪০ বলে ৬২ রানের আ আরো একটা ভালো ইনিংস খেলেন। ওয়ান ডাউনে নেমেছিলেন তাদের হচ্ছে এখানে আ হচ্ছে আ আব্দুল সামাদ। আব্দুল সামাদও কিন্তু অসাধারণ ব্যাটিং করেন। মাত্র ২৭ বলে এখানে কিন্তু ৫৬ রানের একটা আ দারুণ ইনিংস খেলেন। মূলত তার ইনিংসের উপর ভর করে কিন্তু ২০০ আ আ ২৭ রানে পৌঁছে যায় এখানে পাকিস্তান শাহিনস। যেখানে কিন্তু নিয়াজিও কিন্তু ক্যাপ্টেন তাদের ১২ বলে ২৫ রান করেন শেষ দিকে নেমে। ৩ টা কিন্তু এখানে কিউ 6 ছিল তার ব্যাটে। বাংলাদেশের বোলাররা কিন্তু মোটা দাগেই ব্যর্থ ছিল। আপনারা যদি ম্যাচটি ফলো করে থাকেন। পেসারদের কথা যদি বলি হাসান মাহমুদ কিন্তু এখানে ৯ এর মতো ইকোনমিতে বল করেছেন। জাতীয় দলের কিন্তু আমরা জানি টেস্টের ওয়ান অফ দ্য লিডিং বোলার। ১ উইকেট নিয়েছেন কিন্তু বাকি ২ জন কিন্তু তাকে একদমই সঙ্গ দিতে পারেনি। এখানে যদি বলি রিপন মন্ডল কিন্তু প্রায় ১২ ইকোনমিতে বল করেছে এবং মৃত্যুঞ্জয় কিন্তু আ ১০ এর উপরে ইকোনমিতে বল করেছে। এই দুজনের কাছ থেকে কিন্তু আরেকটু বেটার পারফর্ম আমরা আশা করব যদি এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো কিছু করতে চায়। স্পিনাররাও কিন্তু মোস্ট এক্সপেনসিভ ছিল। আপনারা রাকিবুল হাসান কিন্তু একটা উইকেট নিলেও ১০ এর উপর ইকোনমি ছিল তার। মাহফুজুর রহমান রাব্বিও কিন্তু এখানে ৩ ওভার বল করে ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন। ১৩ র ইকোনমি ছিল। ১ ওভার করেছিলেন সাইফ হাসান। সাইফ হাসান কিন্তু ১ ওভারে ২৬ রান দিয়ে দেন। তো বাংলাদেশের বোলিংটাই কিন্তু গতকালকে ভুগিয়েছে। পরবর্তীতে আসলে ২২৮ রান করার মতো বাংলাদেশে ওই ধরনের মেন্টালিটি এখনো তৈরি হয়নি। এটা আসলে না মানলে আসলে কিছু করার তো থাকবে না। বাংলাদেশ কিন্তু অসম্ভব বাজে এখানে দেখেছি যে ব্যাটিং করেছে। আগামীকালকে কিন্তু আমাদের নেপালের বিপক্ষে ম্যাচ রয়েছে। নেপালের বিপক্ষে কিন্তু আমরা ফেভারিট হিসেবে মাঠে নামবো এবং বাংলাদেশ আমি চাইবো যে আ শুধু ফেভারিট নয় বাংলাদেশ যেন নেপালকে উড়িয়ে দিয়ে আরো একটা জয় পায়। আমাদের ব্যাটসম্যানরা কিন্তু একদম প্রতিরোধ করতে পারেনি এই সায়েন্সের সাথে ম্যাচটাতে আপনারা যদি দেখে থাকেন এখানে কিন্তু ১ম এই নাইম শেখ কিন্তু ৫ রানে আউট হয়ে যায়। নাইম শেখ কিন্তু জাতীয় দল আউট অফ ফর্ম তো তাকে নেওয়া হয়েছে তিনি ৫ রানে বেশি করতে পারেনি। ওই একটা পার্টনারশিপ কিন্তু হয়েছিল জিশান এবং সাইফের মধ্যে। বাংলাদেশ কিন্তু ৭ ওভারে ৯২ রানে পৌঁছে যায়। তখন মনে হচ্ছিল হয়তোবা টার্গেট চেস করতে না পারলেও এখানে বাংলাদেশ কাছাকাছি পৌঁছাবে। তো এই ২ জন পড়ে যাওয়ার পর আসলে হাল ধরতে পারেন এখানে জিশান কিন্তু ১৭ বলে ৩৩ রানের দারুণ একটা ক্যামিও খেলেন প্রায় ২০০ স্ট্রাইক রেটে। সাইফ হাসানও কিন্তু এখানে ৩২ বলে ৫৭ রানের ভালো একটা ইনিংস খেলেন। জিএসএল এর এখানে জিএসএল এর ফর্মটা কিন্তু তিনি ক্যারি করতেছেন। নুরুল হাসান সোহান ২২ করেছিলেন ১৬ বলে। তাছাড়া কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কনের উপর আমাদের অনেক এক্সপেকটেশন থাকলেও তিনি ৫ রানে বেশি করতে পারেননি। এখানে মাহফুজুর রহমান রাব্বিও কিন্তু সাকিব পরবর্তী টি-২০ ক্রিকেটের ভালো একজন অলরাউন্ডার ভাবা হচ্ছে। তিনিও কিন্তু দ্রুত ফিরে যায়। মৃত্যুঞ্জয় কিন্তু কিছু করতে পারেনি। সেজন্য কিন্তু বড় একটা পরাজয় নিয়ে আমাদের মাঠ ছাড়তে হয়েছে। আশা করব বাংলাদেশ কালকের ম্যাচ সহ এই টুর্নামেন্টটিতে ভালো কিছু করবে এবং আমরা ফাইনাল খেলবো। ইনশাআল্লাহ আশা আমরা রাখতেই পারি। আল্লাহ হাফেজ।